আচ্ছা, সবাইকে গুড আফটারনুন। আমরা আজকে যে আমাদের কনফারেন্সটা একদিনের যে ন্যাশনাল সেমিনার হচ্ছে, সেই ন্যাশনাল সেমিনারের আমরা অনলাইন প্রেজেন্টেশনে পেপার প্রেজেন্টেশনটা আমরা কিছু পার্টিসিপেন্ট আছেন তাদের অনলাইন প্রেজেন্টেশনটা আমরা শুরু করছি। তো আমি প্রথমেই আমার সময় নষ্ট না করে সবাইকে প্রথমে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং শতদ্রু ঘটক, ক্যালকাটা ইউনিভার্সিটি, আপনি কাইন্ডলি আপনার বক্তব্য এখানে শুরু করুন। আপনারা ভিডিও ওপেন করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওহো, শতদ্রু রিমুভ হয়ে গেছে। শতদ্রু আবার আসবে, কারণ শতদ্রুর ক্যামেরাটা একটু ঘুরে আছে। শতদ্রু কি জয়েন করেছে আবার? আমরা একটু অপেক্ষা করি, কারণ এটা টেকনিক্যাল গ্লিচ হতে পারে। আমাদের এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু ওনার ওখানে অসুবিধা আছে। দেখো শতদ্রুকে জয়েন। শতদ্রু ঘটকের মনে হচ্ছে কোনো সমস্যা আছে লিঙ্কে। তো আমরা আমাদের সেকেন্ড বক্তা তাপস পাল, তো তাপস পালকে আমি বলবো যে উনি যেন স্টার্ট করেন। নমস্কার, আমি তাপস পাল, মাননীয় সভাপতি এবং উপস্থিত সুধীজনকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আমাদের যে সেমিনারটা চলছে অনলাইনে, তার মূল যে শিরোনাম সেটি হচ্ছে বঙ্গ, বাঙালি, বাঙালিত্ব, সত্তা, ইতিহাস ও ঐতিহ্যের সন্ধান। তাই নামটা যখনই আমি শুনেছিলাম তখনই আমার একটা উপন্যাসের কথাই বারবার মনে পড়ে গেছে। সেই উপন্যাসটি হলো নহন্যতে উপন্যাস, মৈত্রী দেবীর নহন্যতে উপন্যাস, 1974। আমি তার মধ্যেই এই সবগুলো উপাদান খোঁজার চেষ্টা করেছি আমার ছোট্ট এই নিবন্ধের মধ্যে। সেখানে আমি যেটা দেখেছি, উপন্যাসটা পড়তে পড়তে বারবার আমার মনে হয়েছে এটা একটা আত্মজৈবনিক উপন্যাস ঠিকই, কিন্তু এর মধ্যে বাঙালির সত্তা, সংস্কৃতি এবং ইতিহাসের এক অনন্য দলিল আমরা খুঁজে পাই। প্রথমেই আমরা দেখব যে উপন্যাসটা 1930 সালের একটা প্রেক্ষাপট নিয়ে শুরু হচ্ছে। স্মৃতিতে লেখিকা চলে গেছেন, ঔপন্যাসিক চলে গেছেন। সেখানে তার বাবা সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কথা শুধু নয়, তৎকালীন বাঙালি পণ্ডিত সমাজের একটা যেমন চিত্র আমরা পাই, ঠিক তেমন ভাবে আমরা উঠে আসে সেই উপন্যাসের মধ্যে কিভাবে বাঙালি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানসিকতায় বদল এসেছে। এবং অদ্ভুত একটা বিষয় চোখে পড়ার মতো, সেটা হচ্ছে এই উপন্যাসে একই সাথে দুটো সময়কে আমাদের ঔপন্যাসিক তুলে ধরেছেন, যেখানে আমরা এই বাঙালির বাঙালিত্বের এবং তার সংস্কৃতির যে বদল, তার যে পরিবর্তন, ধীরে ধীরে তার যে ভিতরে মর্মের যে গুণগত মানের বদল, সেই পুরোটাই আমরা দেখতে পাচ্ছি। আরো একটা বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির যে মেলবন্ধন এবং তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সংস্কৃতিকে বিচার করবার যে প্রয়াস, সেটা কিন্তু আমরা উপন্যাসের মধ্যে পরতে পরতে খুঁজে পাচ্ছি। আরো একটা ব্যাপার আমার এখানে আমরা করতে গিয়ে দেখেছি, সেটা হচ্ছে উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অদ্ভুত একটা প্রভাব আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে তার লেখা পড়ে বা তার বিভিন্ন আত্মজীবনী থেকে আমরা যতটা জানতে পারি, আমার মনে হয় তার চারপাশে যারা ঘিরে ছিলেন তাকে, তাদের লেখা, তাদের অভিজ্ঞতা থেকে আমরা তাকে অন্য আর একটা দৃষ্টিভঙ্গি থেকে জানতে পারি, যে দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং তার লেখাকে বুঝতে সাহায্য করে, তার বাইরের দৃষ্টিভঙ্গিটা বুঝতে সাহায্য করে। আমরা এই উপন্যাসের মধ্যে মৈত্রী দেবীর লেখার মধ্যে দিয়ে বারবার তার যে কথাগুলো খুঁজে পাই, সেই কথাগুলো কিন্তু তাকে অনেকটাই আমাদের সামনে অন্য আরেকটা চেহারায়, অন্য আরেকটা রূপে আমাদের সামনে ফুটিয়ে তোলে।
আরো একটা বিষয়, তৎকালীন সমাজের যে সমস্ত ঘটনা, যে সমস্ত কি বলবো, গল্প গুজব, যেগুলো হয়তো একেবারে তথ্য প্রমাণ সহ আমরা কোনো ডকুমেন্টারিতে পাই না, সেগুলো উপন্যাসের মধ্যে খুব কথার ছলে, খুব আত্মজীবন আওড়াতে আওড়াতেই লেখিকা বলে গেছেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বাঙালির চিন্তনের দলিল হয়ে রয়েছে। যে একটা সময় 1930-এর দশকে কলকাতা কেমন ছিল, সেখানকার তার মা ঠাকুমা, তার নিজের জীবনযাপন প্রণালী কেমন ছিল, এবং তিনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, তার পরিণত বয়সে বাঙালির চিন্তা চেতনা মানসিকতা কিভাবে পাল্টাচ্ছে, এই পুরো বিষয়টা আমরা উপন্যাসের মধ্যে খুঁজে পাই। আমি ওই জন্য চেষ্টা করেছি নহন্যতে উপন্যাসের মধ্যে থেকে আমাদের বাঙালিত্ব এবং এই সত্তা ইতিহাসের ঐতিহ্যের সন্ধান করতে। আপাতত এটুকুই। আর পুরো লেখাটা আমার লেখার মধ্যে আছে, আমার প্রবন্ধের মধ্যে আছে। এখানে যেহেতু সময় সীমিত, আমি আর বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না। আমি এটুকুই বলে শেষ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ তাপস পালকে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন বলবো না, কোনো আলোচনা থাকে বা এই পরিপ্রেক্ষিতে আপনারা যদি কেউ কিছু বলতে চান একটু সেগুলোও বলতে পারেন। উনি খুব সুন্দর করেই তুলে ধরলেন যে নহন্যতে সম্পর্কে যা উনি বক্তব্য রাখলেন এবং যেগুলো উনি বললেন, বঙ্গ বাঙালি এবং বাঙালিত্বকে বেস করে উনি নহন্যতাকে মিক্স করে যেটা বললেন তাকে বেস করে, সেটা খুবই সুন্দর লাগলো। এবং আপনারা যদি কেউ এ বিষয়ে কোনো আলোকপাত করতে চান আপনারা করতে পারেন। আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। তো আমি তাপস পালকে অনেক ধন্যবাদ জানাবো যে এত সুন্দর করে আপনার প্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ তাপস পাল। ঠিক আছে, আমাদের মধ্যে রয়েছে গৌতম মন্ডল। গৌতম মন্ডল স্যার। শতদ্রু ঘটক কি জয়েন করেছে? আমি ফোন করছি, তুমি গৌতম মন্ডলকে। আচ্ছা, গৌতম মন্ডল আপনি রেডি আছেন তো? হ্যাঁ ম্যাডাম, রেডি আছি। হ্যাঁ, নমস্কার। তো নেক্সট আমাদের প্রেজেন্টার হলেন গৌতম মন্ডল, রিসার্চ স্কলার, সানরাইজ ইউনিভার্সিটি। স্যার আপনি শুরু করতে পারেন। আমরা সবাই অবগত আছি যে আজকের মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের আয়োজনে এক দিবসীয় যে জাতীয় স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছে। আমি গৌতম মন্ডল, সেখানে আমার যে পেপার সাবমিশন হয়েছে যে কবিতার যোগ সাধনা তথা আত্মসন্ধান। তো তার আগে আমি একটু বলে নেই, এটা আমার ভুল হয়েছে যে আজকের এই দিবসীয় জাতীয় স্তরের যে আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছে সেখানে যেসব অধ্যাপক অধ্যাপিকা এবং স্টুডেন্ট যারা যারা আছেন আমি তাদের প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই। আজকের এই দিনে, শুভ দিনে এরকম একটা আয়োজনের জন্য আপনাদের সকলকে আবির্ভাব জানাই। আজকের আমার এই বিষয় যেটি আলোচিত হবে সেটা হচ্ছে কবিতার যোগ সাধনা তথা আত্মসন্ধান। এই প্রসঙ্গে আমি কিছু একটা লেখা আমি তৈরি করেছি, তার উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করছি। আমি এমন এক মানুষকে বিশ্বাস করি যিনি সর্বদাই মুক্তির কথা বলেছেন, মুক্তির নানা উপায় অনুসন্ধান করেছেন। তিনি হচ্ছেন সুনীল মাঝি, যিনি ভারত চীন যুদ্ধের সময় জন্মগ্রহণ করেছিলেন এবং 80-র দশকে বিমান বাহিনীতে সশস্ত্র সৈনিক পদে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং দীর্ঘ 20 বছর তিনি একটা উচ্চ মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তার কার্যনির্বাহ সম্পন্ন করেছিলেন। আমি সেই মানুষটা 2024 সালে প্রকাশিত হয় তার নদীকে লেখা একটি কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের 56টি কবিতা তাতে লিপিবদ্ধ হয়েছে। সেই বিষয়ের উপরে আমি আলোকপাত করব। কবি বলছেন যে ফোর্স লাইট অন রিভার, তার নদীকে লেখা যে কাব্যগ্রন্থ সেইটা রাইট আপ করলে যে আলোর সন্ধান পাই সেটা লাইন কনসেপশনের মধ্যে আসে। তিনি চেতনার স্বরূপ, চেতনার বিষুব সূর্য, সেই শক্তিকে বুকের ভিতর থেকে তিনি তুলে এনেছেন। তার কবিতা পাঠগুলো যেটা আসে, তিনি বলছেন যে যার জীবনে যত মাটি জল তার জীবন তত লোকগান। এই
ও পরিক্রমার ভিতর নৈশব্দের খোঁজ করেছেন। যার আকাশ যত শূন্য, তার আকাশ তত আলোর জোয়ার, তার আকাশে তত ধ্বনি সংকেতের গান। মানুষের জীবনে যে আলোর স্বরবর্ণের পাঠ চলে বা আলোর চিঠি লেখা চলে, তা প্রত্যহ। কবি সুনীল মাঝি নির্মাণ করেছেন চেতনার নদী। এখানে প্রেমই আলো, মানবতার আলো। তিনি এই সত্যে উপনীত হয়েছেন যে প্রেম ছাড়া করতলে কোনো রেখা নেই, প্রেম ছাড়া দেশে কোনো নদী নেই। চোখের জলের গভীরে কত যে কথা উপকথা লুকিয়ে আছে, সবকিছু মিলেমিশে জীবনের উজান পূর্ণতার সমুদ্র পাঠ। তিনি যোগ সাধনার কবি, যদিও তার নিজের কথা কবিতা মধ্যে সবসময় বিবেকের গান অনুভূত হয়ে থাকে। তাই আমি তার কবিতা সম্পর্কে 4টি ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে তিনি জ্ঞান বিজ্ঞানের কবিতা, প্রেম ভক্তির কবিতা, বাস্তব ও প্রতিবাদের কবিতা, আর শেষ হচ্ছে ধ্যান বা আধ্যাত্মিক চেতনার কবিতা। এবং তার এই মূল কাব্যগ্রন্থ নদীকে লেখা, এই কাব্যগ্রন্থ আলোচনা করতে গিয়ে তার একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এই বিভাবের কথা মনে পড়ে। তিনি বিভাব কবিতা লেখার সময় খুব সুন্দর করে বলছেন যে জানলাটা খুলে দাও, ঘরটা বড় দেখাবে, জানলাটা খুলে দাও, শীত চলে যাবে। এই প্রথম লাইনের মধ্যে জ্ঞানের কথা ব্যক্ত হয়েছে, আর দ্বিতীয় লাইনের ভিতরে ব্যক্ত হয়েছে ধ্যানের, একটা ধ্যানের চিন্তা, ধ্যানের ভাব সেখানে ব্যক্ত হয়েছে। এবং পরবর্তীতে এই কবিতার 3rd যে লাইন, সেখানে তিনি কি সুন্দর করে বলছেন, ওই যারা মদ খেয়ে কবিতা লেখে অথবা কবিতা লেখার পরে যারা মদ খায়, কবিতার নাম ধরে কিছু শব্দকে শব্দ বাহনে বাঁধে। এখানে কবি বলতে চেয়েছেন যে সচেতনভাবে এই যে কাল চেতনার কথা, জ্ঞান, এটা অভিজ্ঞানের থিসিস তিনি উল্লেখ করেছেন। আমরা তিনি সুন্দর করে একটা কথা বলছেন, রবি ঠাকুরের ভাবনা দিয়ে বলছেন যে রবি ঠাকুর তিনি বলেন যে বলি দেওয়া শাক্তদের বলি দেওয়া শাক্তদের তিনি উপেক্ষা করতেন। পতিতার মাটি না হলে দেব প্রতিমা হয় না, পরকীয়া না হলে নাকি প্রেমের গল্প হয় না। এখানে শুদ্ধ জ্ঞান ও তীক্ষ্ণ বাণের সমাজ, তার প্রতিলিপি আমরা এখানে লক্ষ্য করি। আবার তিনি এক জায়গায় সুন্দর করে বলছেন, তার এই বিভাবের শেষ কটা লাইনে তিনি বলছেন যে সেখানে কর্মযোগ এবং সমর্পণের কথা উল্লেখিত হয়েছে। তিনি বলছেন, এই আগুনের বদলে ফুলের কাছে এসো, বসি মা কন্যার কাছে। কে বলেছে? সফিয়া কালাম, সারদা মা, মাদার টেরেসা কি বলেছেন শুনি চলো, অনেকদিন মানুষ গড়ার কবিতা শোনা হয়নি আমাদের। এই উক্ত 3 নারী মানবিক কর্মকে তার কবিতার ভুবনে তিনি খুব সুন্দর করে তুলে এনেছেন। এবার আসা যাক সেই মূল যে কাব্যগ্রন্থ, যে নদীকে লেখা কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের কয়েকটা কবিতা আমি আলোচনা করার চেষ্টা করি ছোট করে, সেটাগুলো আমি বলবো। প্রথম যে কবিতাটা আছে আয়না, এই আয়নার কবিতার মধ্য দিয়ে তিনি মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা বিরুদ্ধে শীতল যুদ্ধের একটা পরিবেশ তিনি তৈরি করেছেন। তিনি বলছেন, এক আশ্চর্য বাগানের মধ্যে কাজ করছে আলোর মালি, গান গাইছে গীতাঞ্জলি, কবিতা পড়ছে রূপসী বাংলা। এই হচ্ছেন আয়না কবিতার বিষয়। তারপরে পূর্বভাষাও একটা কবিতা যুদ্ধের বিরুদ্ধে তিনি লিখেছেন। কি সুন্দর করে বলছেন, এক একটা মশালি আশ্রে পড়তে পারে গাছের উপর, এই মৃতপ্রায় জ্বলন্ত গাছটি আর অক্সিজেন দেবে না কোনোদিন। পুনর্জন্ম কবিতার মধ্যে ব্যক্ত হয়েছে আত্মচেতনার স্বরূপ। তিনি আত্মচেতনা তার কবিতার মধ্যে কি সুন্দর করে তুলেছেন, এক আশ্চর্য আলোর মেঘ আমার ভিতর থেকে বেরিয়ে ছম করে ভিজিয়ে দিচ্ছে চরাচর। আমি ভেসে যাচ্ছি অতি আশ্রয় দিয়ে, আমি ওই উজান বাইতে বাইতে শুনতে পাই ঋষি মন্ত্র, অং সূর্য ঔরস, সূর্যের ঔরস। শূন্য কবিতার মধ্যে এক বিশেষ দর্শন প্রতিবিম্বিত হয়েছে। তিনি বলছেন, আসলে শূন্যতা এক আশ্চর্যের দেয়াল, তার কোনো অনুষঙ্গ নেই, তার কোনো অনুশীলন নেই। জন্মদিন কবিতার মধ্যেও আমরা তাই পাই যে পাখিদের কোনো জন্ম তারিখ নেই, আমারও নেই, আমার ছিল ঝড়ে আর বন্যায় হারিয়ে গিয়েছে। শেষ যেটা আমি বলেছি, উল্লেখ করছি তার কবিতার, সেটা হচ্ছে পুনর্জন্ম। এটা একটা আশ্চর্য প্রেমের গল্প। সেখানে তিনি সুন্দর করে বলেছেন, আশ্চর্য পদ্মার আগের গন্ধে ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো ঘন হলাম আমরা,
আকাশের নাম যে অরণ্য হতে পারে আমাদের জানা ছিল না, নদীর নাম যে হৃদয় হতে পারে আগে আমরা কখনো ভাবিনি। আমার ছায়ার ভিতরে বাসা বাঁধার আকাঙ্ক্ষায় দুজনের সংরক্ষণ করলাম আলো, রুদ্র বীণার স্পর্শ পেতেই আমাদের জন্ম হলো। এই কবিতাগুলো তার বিশিষ্ট চেতনাবাহী ভাবকে তিনি তুলে এনেছেন। এই মানুষটি সম্পর্কে আমি সবাইকে অনুরোধ করব, এই মানুষটির প্রচুর কাব্যগ্রন্থ আছে, কবিতা আছে, গদ্য গ্রন্থ আছে, সেই বিষয়ে নিয়ে আমরা একটু চর্চা করবেন। আর এই মানুষটি সম্পর্কে যিনি বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি হচ্ছেন সদ্য সাহিত্যিক তৈমুর খান। তিনি তার লেখা সম্পর্কে এই যে নদীকে দেখা কাব্যগ্রন্থের মধ্যে তিনি যে ভাবটা ব্যক্ত করেছেন সেই বিষয়ে ভাবটার মধ্যে দিয়ে আমি ছোট্ট কয়েকটা লাইন আমি বলবো। তিনি বলছেন যে শব্দ থেকে নৈশব্দের জার্নিকে তিনি উত্তম কবিতা ও সাধিকা হিসেবে তুলে ধরেছেন এবং জলের ভিতরে তথা অশ্রুর ভিতরে অগ্নির খোঁজ দান করেছেন। এই পোয়ার যেন স্বপ্ন, আর তিনি সেটা সার্থক রূপ দান করেছেন। জানিয়ে আমি আমার কথা এখানে রাখছি। থ্যাংক ইউ গৌতম মন্ডল স্যারকে। আপনারা যদি কেউ এই বিষয়ে কিছু বলতে চান আপনারা বলতে পারেন, বা স্যারের কাছে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। স্যার আমার তো আমি ঠিক জানি না ভালো, আপনার কি এটা রিসার্চ পেপারে অন্তর্গত? আপনি যেটা মানে আপনার রিসার্চ প্রজেক্টের মধ্যে আছে? যেটা আছে আমার রিসার্চের বিষয় আছে যে সুনীল মাঝির কবিতা আধ্যাত্ম চেতনা, প্রেম প্রকৃতি এবং আধ্যাত্ম চেতনা, এবং তার মধ্যে এইগুলো উঠে আসে। আমি একটা অংশ জাস্ট তোলার চেষ্টা করেছি তার একটা কাব্যগ্রন্থে, নদীকে লেখা। এটা 56টা কবিতা আছে এই কাব্যগ্রন্থের, এবং যে কয়েকটা আমি আলোচনা করেছি মাত্র 6টা আমি আলোচনা করেছি এই কাব্যগ্রন্থের। 56টার মধ্যে 6টা বিশেষভাবে আমার মনে হয়েছে, তাই আলোকপাত করব। খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন। আশা করি এখানে অনেকেই এই বিষয়ে খুব জ্ঞাত ছিল না, তো আজকে আপনার বক্তব্য শোনার পর সবাই এই বিষয়ে অনেকটাই জ্ঞান অর্জন করেছে এবং জানতে পেরেছে সুনীল মাঝি সম্পর্কে, বা তার লেখা কবিতাকে আপনি যেভাবে বিশ্লেষণ করলেন তার সেটা নিয়ে সবাই খুব ভালো দৃষ্টিপাত করেছেন। থ্যাংক ইউ গৌতম বাবু। গৌতম মন্ডল স্যারকে অসংখ্য ধন্যবাদ এই সেমিনারে। নেক্সট আমি বলবো আমাদের নেক্সট আছে। হ্যাঁ বলুন। জাস্ট একটি কথা বলবো, যে আমরা যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে অনেক জানি, তো সুনীল মাঝি ইনি এনার সাধনা, ইনি যে কর্মযোগের সঙ্গে ছিলেন, ইনি বিমান বাহিনীতে ছিলেন, পরবর্তীতে তিনি ওই অবস্থায় অনেক ডিগ্রি করেছেন, পরে স্কুলে এসে শিক্ষকতা করেছেন। তার অনেক সাহিত্য আছে এবং আমার মনে হয়েছে যে আমাদের চোখের অগোচরে অনেক মানুষ আছে যারা নিরন্তর এরকম অনেক ভালো ভালো সাহিত্য রচনা করে চলেছেন, সাহিত্য সৃষ্টি করে চলেছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই মানুষের সাহিত্য সম্ভার আপনারা একটু নাড়াচাড়া করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি খুব ভালো বলেছেন। নেক্সট থাকছে আমাদের বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ দেবনাথ, আপনি কি প্রেজেন্ট আছেন? নেক্সট সুপর্ণা পাত্র। হ্যাঁ ম্যাম আছি। আমাদের নেক্সট বক্তা হলেন আজকে সুপর্ণা পাত্র, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ স্কলার। আচ্ছা সুপর্ণা, এবার আপনি বলতে পারেন। হ্যাঁ ম্যাম, উপস্থিত সকল স্যার ম্যামকে আমার প্রণাম জানিয়ে এবং তাদের অনুমতি নিয়ে এবং বাকি সহপাঠীদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আমি আমার বক্তব্যের বিষয় শুরু করছি। আমার বিষয়ের নাম মৎস্যজীবী সম্প্রদায়ের উপর নদীর প্রভাব, প্রসঙ্গ তিতাস একটি নদীর নাম। বহুকাল আগে থেকে নদী ও তার তীরবর্তী জনজীবনকে কেন্দ্র করে এক বিশেষ আলেখ্য ফুটে উঠেছে বাংলা সাহিত্যের পাতায় পাতায়। সেই সব আলেখ্য যারা ফুটিয়ে তুলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাজী আব্দুল ওদুদ, হুমায়ুন কবির, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, অদ্বৈত মল্লবর্মণ, হরিশঙ্কর জলদাস প্রমুখ মানবতাবাদী লেখকেরা। সাহিত্যের এই পাতাকে নানান রঙে ভরিয়ে দিয়েছেন অনেকেই, কিন্তু সবচেয়ে কাছ থেকে নিজ জনগোষ্ঠীর আলো ছায়াকে নিজের বাস্তব জীবন অভিজ্ঞতা থেকে ফুটিয়ে তুলেছেন যিনি, তিনি হলেন অদ্বৈত মল্লবর্মণ তার তিতাস একটি নদীর নাম উপন্যাসের মাধ্যমে। এই হিসাবে আমরা উপন্যাসকে সার্থক আঞ্চলিক উপন্যাস বলতে পারি, যেখানে তিনি একটি অঞ্চলকে কেন্দ্র করে একটি বিশেষ জনগোষ্ঠীর
লোকাল কালারকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই উপন্যাসের লেখক সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জাতি মালো জনগোষ্ঠীর জীবন সংগ্রামকে নিজের আজীবনকালের অভিজ্ঞতা থেকে ফুটিয়ে তুলেছেন। যেহেতু তিনি নিজে ছিলেন সেই জনগোষ্ঠীর একজন সার্থক উত্তরাধিকারী, লেখক এখানে তিতাস নদীকে কেন্দ্র করে তার চারপাশের মালো সম্প্রদায়ের চাওয়া পাওয়া, সংস্কার, জাতপাত, প্রত্যাশা ও নিরাশার দ্বন্দ্বকে উপন্যাসের পাতায় পাতায় ফুটিয়ে তুলেছেন। অদ্বৈত মল্লবর্মণ এই তার তিতাস একটি নদীর নাম উপন্যাসে বিশেষ কয়েকটি দিক তুলে ধরেছেন। যেমন প্রথমত মালু সম্প্রদায়ের নদীর প্রতি অগাধ বিশ্বাস, যা পরবর্তীকালে নদী শুকিয়ে যাওয়ার মধ্য দিয়ে পর্যবসিত হয়েছে হতাশায়। দ্বিতীয়ত মালুদের সংস্কৃতি ও তার বাঁচানোর প্রচেষ্টা ও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়া। তৃতীয়ত উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে জাতপাতের বিষয়, ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার শোষণ পীড়ন, লেখক নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সেগুলো তুলে ধরেছেন। সবশেষে আমরা একটুকু বলতে পারি, লেখক এই উপন্যাসে ব্যক্তি জীবনকে উপেক্ষা করে গোষ্ঠী জীবনের আলোছায়াকে তুলে ধরার পাশাপাশি তাদের অবলুপ্তির কারণ পর্যালোচনা করেছেন। অর্থনীতি যেখানে তাদের অবলুপ্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, লেখক এই উপন্যাসের মাধ্যমে এই ইঙ্গিত দিতে চেয়েছেন যে পরবর্তী প্রজন্মের সঙ্গে পাল্লা দিতে হলে একটি জীবিকার উপর নির্ভরশীল হয়ে থাকা কখনোই উচিত নয়। এই উপন্যাসে তাই তিনি দেখিয়েছেন জেলে পরিবারগুলিতে জালের পাশাপাশি হালের ব্যবস্থা, যা তাদেরকে পরবর্তীকালে কালের সঙ্গে পাল্লা দিয়ে বাঁচার রসদ যোগাবে। আমি এইটুকু বলে আমার বিষয় আমি শেষ করছি। বাহ, খুব সুন্দর প্রেজেন্টেশন সুপর্ণা পাত্র আপনার। কারোর কিছু বক্তব্য থাকলে বলতে পারেন। সুপর্ণার পর্যবেক্ষণ খুবই সুন্দর এবং তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন তার বক্তব্যকে। আমরা দেরি করব না, আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে দেবাঞ্জন মিত্র। দেবাঞ্জন মিত্র। A very warm afternoon to everyone. আমি আজকে, am I audible, অর্পিতাদি? Yes, you are audible. So আমার বক্তব্য আজকে রবীন্দ্রনাথের অন্যতম উপন্যাস গোরা নিয়ে। তো আমার দুটো মূল বক্তব্য আছে। একটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন বাঙালিত্বকে গোরার মাধ্যমে প্রশ্ন করছেন যে বাঙালি কাকে বলবো, এবং বাঙালির থেকে জাতীয় বাঙালিকে যদি একটা জাতি হিসেবে চিহ্নিত করতে হয়, তাহলে সেখান থেকে ভারতীয়ত্বের সংজ্ঞা কি হতে পারে, এবং তার থেকেই উনি প্রশ্ন করছেন গোড়াতে যে এই যে আমরা বিভিন্নভাবে আইডেন্টিটি ফরমেশনের দিকে যাই, the way we go towards constructing our identity as Bengalis, as Indian, what can be the root of that, and how one can construct that identity as when someone represents himself or herself as part of the larger Bharatvarsh, which is a syncretic, tolerant culture. এবং রবীন্দ্রনাথ গোড়াতে এটা ধরে ধরে দেখিয়েছেন অনেকগুলো লেভেলে। তিনি যিনি মুখ্য, যার নামে তিনি উপন্যাসটা নামকরণ করেছেন গোরা, সেই গৌরমোহন বন্দ্যোপাধ্যায় একজন মারাত্মকভাবে স্টঞ্চ হিন্দুত্ববাদী। সে যে সময় গোরা লেখা হচ্ছে 1860 থেকে 80 যে দশকটাকে রবীন্দ্রনাথ চিত্রায়িত করতে চাইছেন, সেখানে মূল প্রশ্নই হচ্ছে বাঙালি কাকে বলবো, বাঙালি নিজেকে কি করে ডিফাইন করবে। সে কি শুধু ভদ্রলোক যে ভদ্রলোক বেঙ্গল রেনেসায় জ্ঞানান্বিত হচ্ছেন, আলোকিত হচ্ছেন, জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে ভারতীয় প্রমাণ করতে চাইছেন, তার আইডেন্টিটি কি? এবং রবীন্দ্রনাথ বলছেন গোড়াতে যে
এই এই যে জাতিসত্তার খোঁজ, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস খোঁজ এবং নিজেকে প্রচুর ভাঙতে হয়, যে কারণে তিনি গৌরমোহন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ভাঙা গড়াটা দেখাচ্ছেন। এবং গৌরমোহন যে খুব হিন্দুত্ববাদী, যে নিজেকে হিন্দু প্রমাণ করতে খুব উতলা সমস্ত নভেলটা ধরে, তার শিক্ষাটা দেখাচ্ছেন। আমরা ইংলিশে তাকে বিল্ডুংস্ট্রোমান বলি। একজন প্রোটাগনিস্ট কি করে নিজেকে, নিজের সত্তাকে চিহ্নিত করে এবং যৌবন কালে এটা চিহ্নিত করে, কারণ বড় হয়ে ওঠার এই তুঙ্গ মুহূর্তটাই একটা সন্ধিক্ষণ যখন মানুষ তার সঙ্গে তার জাতি, তার সত্তাকে মিলিয়ে দিতে পারে। তো এই অ্যামালগামেশনটাকেই রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন এবং বাঙালি হিসেবে প্রশ্ন করছেন, এবং নভেলে দেখাচ্ছেন যে গৌরমোহন বন্দ্যোপাধ্যায় যে নিজেকে ব্রাহ্মণ, বাঙালি এবং ভারতীয় বলে খুব গর্ববোধ করে, হঠাৎ তার থেকে তার সমস্ত আইডেন্টিটির যে মার্কারগুলো, যেমন জাতি, সত্তা, তার গায়ের রং কি, তার রুটস কি, সেটাকে রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন এবং দেখাচ্ছেন যে শেষে সে জানতে পারছে যে সে আইরিশ প্যারেন্টদের সন্তান। সে সেপয় মিউটিনির সময় তার বাবা মা মারা গিয়েছিলেন এবং তাকে এই বাঙালি পরিবারটি গ্রহণ করেছিল। সুতরাং গোরা যে নিজেকে হিন্দু প্রমাণ করতে চাইছে, বাঙালি প্রমাণ করতে চাইছে, শেষে দেখা গেল তার সমস্ত আইডেন্টিটিগুলোকে রবীন্দ্রনাথ ডিস্টেবিলাইজ করলেন এবং করে তাকে দেখালেন যে তা সত্ত্বেও তাকে ভারতবর্ষীয় কি করে বলা যায়। এবং এটা করলেন আরেকটা খুব সুন্দর জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে গোরার মা আনন্দময়ীর মাধ্যমে। আমি খুব ছোট করে বোঝাতে চাইছি, তাই হয়তো অনেকগুলো জিনিসকে খুব খুব অল্প কথায় আমায় বোঝাতে হচ্ছে। আনন্দময়ীর যে চরিত্র চিত্রায়ন, সেখানে রবীন্দ্রনাথ মাতৃত্বকে বড় করে দেখিয়েছে। কারণ রবীন্দ্রনাথ যে সময় লিখছেন সে সময় কিন্তু বঙ্কিমের আনন্দমঠ যথেষ্ট সাড়া তুলেছে, এবং রবীন্দ্রনাথ কোথাও গিয়ে হয়তো সেই মাতৃত্ব বোধ, মাতৃত্ব চেতনা, যেটা বাঙালি জাতির শিকড়ে অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ স্থান পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাঙালিত্বকে ডিফাইন করা, সেখানে তিনি দেখাচ্ছেন যে কি করে এই মাতৃত্ববাদের মধ্যে ভারতবর্ষের টলারেন্স এবং সিনক্রেটিজমের কালচারের একটা প্রবাহমান ধারা লুকিয়ে আছে। আজকে সকাল থেকে যে বক্তব্যগুলো আমাদের কাছে উঠে এসছে, সেখানে আমরা যথেষ্টভাবে আলোকিত হয়েছি, যথেষ্টভাবে জানতে পেরেছি যে ভদ্রলোক কালচার কি করে বাঙালিত্বকে গড়ে তোলে। কিন্তু রবীন্দ্রনাথ বোধহয় গোড়াতে এটা অনেকদিন আগেই দেখিয়েছেন যে শুধু ভদ্রলোককে নিয়েই বোধহয় বাঙালি নয়, এবং গোড়াতে এটা চর ঘোষপুরের বা চর ঘোষপাড়ার যে গোড়ার কন্টিনিউয়াস যাওয়া শহর কলকাতা ছেড়ে, সেখানে রবীন্দ্রনাথ বুঝিয়ে দিচ্ছেন যেখানে গোড়া গিয়ে বুঝতে পারছে তার ভারতবর্ষ কত বড়। সেখানে বাঙালি যেমন আছে, হিন্দু যেমন আছে, মুসলমান যেমন আছে, খ্রিস্টান আছে, আরো অনেক অন্যান্য উপজাতির লোকেরা আছে। এবং এই যে একটা সৌভ্রাতৃত্বের বোধ, সিনক্রেটিজম, টলারেন্স, যেটাকে রবীন্দ্রনাথ বারবার সেলিব্রেট করবেন তার কবিতায়, তার গানে, তার এমনকি আমরা এটাও নিশ্চয়ই ভুলবো না যে তিনি দুটো দেশের জাতীয় গান সেখানে কন্ট্রিবিউট করবেন পরে। তো রবীন্দ্রনাথের মতে এই জাতীয় চেতনাটা কিন্তু একটা সিনক্রেটিক চেতনা, এবং আজকে যখন আমরা দেখছি যে নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়ছে বারবার ভাবে, আমার দেশ কোনটা, আমি দেশের নাগরিক কিনা, এই প্রশ্নটা তোলা হচ্ছে। রবীন্দ্রনাথের এই কমিউনিটেরিয়ান ভাবধারা, যেখানে তিনি দেখাচ্ছেন যে সিনক্রেটিক কালচার, যেটা ভারতবর্ষের ঐতিহ্য, যেখানে শক, হুন্দল, পাঠান, মোগল সবাইকে ইন্টিগ্রেট করা যায়, ইনক্লুসিভ ভাবে দেখা যায়, টলারেন্ট হওয়া যায়, এটাই আমাদের একটা প্রবাহমান ধারা। তো এই উত্তরাধিকারটা যেন আমরা না ভুলি। এবং রবীন্দ্রনাথ কিন্তু যদিও তিনি খুব গোড়াতে আইডিয়ালিস্টিক আমার মনে হয়, রবীন্দ্রনাথ কিন্তু পরে এই বাঙালিত্বকে নিয়ে অনেক ভেবেছেন, এর প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলো নিয়ে ভেবেছেন, যদিও গোড়াতে প্র্যাকটিক্যালের থেকে ওই আইডিওলজিক্যাল ভাবিয়েছিল। তো আমি এইটুকুই আমার পেপারের মাধ্যমে বলতে চাইছিলাম। আমাকে শোনার জন্য ধন্যবাদ, এবং আমি এই আলোচনা সভার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ধন্যবাদ।
থ্যাংক ইউ দেবাঞ্জন। আপনারা যদি এই বিষয়ে কেউ কোনো আলোকপাত করতে চান, কারো কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা করতে পারেন। তোমাদের কোনো জিজ্ঞাসা না, আছে? কোনো জিজ্ঞাসা নেই, আচ্ছা। থ্যাংক ইউ দেবাঞ্জন। নেক্সট আমাদের প্রেজেন্টার হচ্ছে ননীগোপাল সরকার। ননীগোপাল সরকার, প্লিজ আপনি নিজেকে আনমিউট করুন। ননীগোপাল সরকার, আপনি আনমিউট করুন নিজেকে। আপনি আছেন ননীগোপাল সরকার? আচ্ছা, ননীগোপাল সরকার মনে হয় নেই, উনি রেসপন্স করছেন না। ননীগোপাল সরকার, আপনি কি আছেন? দাঁড়া, এখানে লিখি। মনে অন করে কোথাও চলে গেছে। তাও হতে পারে। দ্য প্রেজেন্টার অনিরুদ্ধ আলী আক্তার। হ্যালো। ও Hello, আচ্ছা, ওকে হ্যাঁ। ওকে। হ্যাঁ, আমি আনমিউট করতে একটু অসুবিধা হচ্ছিল এখন। ঠিক আছে, একটু বলুন। ঠিক আছে, হ্যাঁ। আপনি এবার বলুন, স্টার্ট করতে পারেন। হ্যাঁ, এখানে উপস্থিত সকল স্যার ম্যামকে আমার প্রণাম জানাই। আমি আজকের বিষয়টা হচ্ছে, আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নবজাগরণের ধারক ও বাহক কাজী নজরুল ইসলাম। রামমোহন বিরোজীয়, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত প্রমুখ ব্যক্তিদের হাতে বাংলায় নবজাগরণের ভিত্তি স্থাপিত হয়েছিল। তার প্রায় 100 বছর পরে নজরুল এই নবজাগরণকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গিয়ে নতুন মাত্রা যোগ করেছিলেন। বিপ্লব, সংগ্রাম ও জাতীয়তাবোধ প্রচার করে পরাধীন ভারতবর্ষের হীনমন্যতা, জড়তা, ভীরুতা, হতাশায় মগ্ন ঘুমন্ত মানুষের মধ্যে তিনি নবজাগরণ ঘটিয়েছিলেন। দাবি জানিয়েছিলেন পূর্ণ স্বাধীনতার। শুধু বাংলা নয়, দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করে তিনি অবতীর্ণ হয়েছিলেন নাবিকের ভূমিকায়। পুরাতন ধ্যান ধারণার পরিবর্তে নতুন ধ্যানে জ্ঞানে নতুন উজ্জীবনী ধারা সৃষ্টি করে তা প্রকাশ করে দেশের মানুষকে আবার চাঙ্গা করে তুলতে সমর্থ হয়েছিলেন। তিনি তার সৃষ্ট সাহিত্য, গান কিংবা বক্তৃতার মাধ্যমে দেশের মানুষের মধ্যে নবজাগরণের ঢেউ তুলেছিলেন। সৈনিক জীবন থেকে কলকাতায় ফিরে এসে সাহিত্য সৃষ্টির পাশাপাশি তিনি সাংবাদিকতার কাজও শুরু করেছিলেন। সম্পাদনার কাজ করেছেন নবযুগ, সেবক, ধূমকেতু, লাঙ্গল, গণবাণী পত্রিকায়। দেশের মানুষের মধ্যে নবজাগরণের উন্মেষ ঘটাতে এই পত্রিকাগুলি ছিল তার প্রধান হাতিয়ার। পুরুষতান্ত্রিক সমাজের শৃঙ্খলে আবদ্ধ নারী জাতির মধ্যেও তিনি জাগরণ ঘটাতে সমর্থ হয়েছিলেন। নারী জাতির মর্যাদা, অধিকার, শৃঙ্খল মুক্তির জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এছাড়া ধূমকেতু পত্রিকায় সন্ধ্যা প্রদীপ নামে নারীদের জন্য একটা বিভাগ রেখেছিলেন, যেখানে নারীরা তাদের শিক্ষা, অধিকার, পুরুষতন্ত্রের বিরুদ্ধে নিজেদের স্বাধীন মতামত ব্যক্ত করার সুযোগ পেতেন। নবযুগ পত্রিকায় তিনি প্রথম শ্রমিক, মজুর ও চাষী সমাজের কথা তুলে ধরেছিলেন। নবযুগ থেকে শুরু করে ধূমকেতুতে তিনি এসে দেশের পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি নিয়ে তিনি জন্মেছিলেন। তিনি চেয়েছিলেন দেশের সার্বিক উন্নতি। তিনি লক্ষ্য করেন জাতিভেদ প্রথাই দেশের অনৈক্যতার প্রধান কারণ। কবিতা, গল্প, প্রবন্ধ ও গান রচনা করে শুধু নয়, নিজের জীবন দিয়ে তিনি সারা জীবন এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচার করেছেন। তার সৃষ্ট গান, কবিতা ও প্রবন্ধ পাঠ করে দেশের মানুষ শক্তি অর্জন করেছে এবং শিরদাঁড়া সোজা করে নিজেদের ন্যায্য অধিকার নিয়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে। বিপ্লবের আগুন জেলে তিনি তরুণ যুবকদের মন্ত্রণা দিয়েছেন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, কিংবা দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। তিনি স্বাধীনতার জয়ডঙ্কার শব্দে আকাশ বাতাস মুখরিত করে তুলেছিলেন। 1929 সালের 15 ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলের একটি অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসু নজরুল সম্পর্কে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে আমরা নজরুলের গান গেয়ে এগিয়ে যাব, কারাগারেও তার গান আমাদের সঙ্গী হবে। মিষ্টি মধুর মন্থর গতিতে বয়ে চলা সাহিত্য ক্ষেত্রে তিনি বিদ্রোহের সুর সংযোজন করে নতুন বাকের সৃষ্টি করেছিলেন। দেশের মানুষকে নিজের ঐতিহ্য ও সম্ভাবনাকে নতুন করে চিনতে শেখান। সর্বোপরি স্বাধীনতার মন্ত্রে দেশের মানুষকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। তাই তাকে দেশের নবজাগরণের সার্থক ধারক ও বাহক বলা চলে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ননীগোপাল সরকারকে। তিনি আজকে যে আমাদের যে সেমিনারের টপিক, তার বিষয়ে যে কাজী নজরুল ইসলামকে নিয়ে যে সুন্দর আলোকপাত করলেন এবং বিশ্লেষণ করলেন, সেটা খুবই প্রশংসনীয়। নেক্সট আমি ডেকে নেব, থ্যাংক ইউ ননীগোপাল সরকার। নেক্সট আমি ডেকে নেব অনিরুদ্ধ আলী আক্তার। আপনি কি প্রেজেন্ট আছেন?
অনিরুদ্ধ আলী আক্তার, নিশ্চয় দেখো। নেই তো। তাপস সুপর্ণা, মোহাম্মদ গিয়াসউদ্দিনটাকে, এটাকে যদি না থাকে তাহলে ঠিক আছে। মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনি কি প্রেজেন্ট করবেন? ওনার নামটাকে নেই। হ্যাঁ ম্যাডাম। নাম কি মোহাম্মদ গিয়াসউদ্দিন? অনিরুদ্ধ আলী আক্তার আমরা খোঁজ করছি। অনিরুদ্ধ আলী আক্তার কি আছেন? তাহলে না থাকলে আমরা সোজাসুজি অয়ন চক্রবর্তীর কাছে চলে যাব। আর দীপ্ত সর্দার, দীপ্ত সর্দার উনি কি এসছেন? নেই না, ইনি কোথাকার প্রেজেন্টার? ওটা প্রেজেন্টার না হয়তো। আচ্ছা, তাপস পাল, সুপর্ণা, ঠিক আছে, অয়ন চক্রবর্তী। নেক্সট আমাদের স্পিকার প্রেজেন্টার হচ্ছে অয়ন চক্রবর্তী। হ্যাঁ বলুন। নমস্কার সবাইকে, am I audible? Yes, Yes. yes. ওকে, আমার আজকের প্রেজেন্টেশনের টাইটেল হচ্ছে সনিক বাঙালিয়ানা, সাউন্ড এফেক্ট অ্যান্ড লিসনিং টু দ্য বেঙ্গলি হিস্টোরিক্যাল কনসিয়াসনেস। আমার পেপারের মেন আর্গুমেন্ট, একদম সেন্ট্রাল আর্গুমেন্ট থাকবে যে আমরা যে বাঙালি বোধ বা বাঙালি সত্তা নিয়ে এত রিসার্চ করেছি, স্পেশালি প্রিন্ট কালচারের ডোমেনে, অনেক সময় সেখানে আমরা সনিক যে কালচারটা আমরা প্রোডাকশন করেছিলাম, মানে সাউন্ড কালচার বা সাউন্ড স্টাডিজ, সেখানে যে একটা এফেক্টিভ ডাইমেনশন আছে যেটা ইমোশনকে শেপ করে, which is very very pertinent to the to the functioning of a community, social cohesion যেটাকে আমরা ইংলিশে বলে থাকি, অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা সাউন্ড স্টাডিজ এর ভিউ থেকে, সেটা নিয়ে আমি একটুখানি রিসার্চ করার চেষ্টা করেছিলাম। তো আমার আর্গুমেন্টটা সেটাই যে কোথাও না কোথাও আমরা সংস, চান্ট যেটাকে আমরা বলি, বা লিসনিং, ইভেন শোনা, মানে অ্যাটেন্টিভ লিসনিং যেটাকে বলা হয় ইংলিশে, সেইটাকে কোথাও না কোথাও আমরা একটু গ্লস ওভার করে গেছি। তাই আমার আর্গুমেন্ট থাকবে নন লিনিয়ার, এমবডিড এবং এথিক্যাল প্র্যাকটিস হিসেবে সাউন্ড কতটা একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল আমাদের বাঙালিয়ানাকে বা বাঙালি বোধকে কোথাও না কোথাও আমাদের মধ্যে গ্রো করাবার জন্য। তো সেখানে আমি বেঙ্গল রেনেসাতেও দেখেছিলাম যে পার্থ চ্যাটার্জির কাজ আছে, দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস, সেখানে উনি প্রিন্ট কালচার নিয়ে অনেক কথা বলেছেন, খুবই রেলেভেন্ট ইন্টারভেনশন আছে ওনার। লিটারেসি, টেক্সচুয়াল সার্কুলেশন নিয়েও ওনার বক্তব্য যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের একাডেমিক সার্কেলে। কিন্তু কোথাও না কোথাও একটা মেথোডোলজিক্যাল বায়াস এসেই যায় আমাদের মধ্যে, যেখানে আমরা সনিক কালচারকে একটুখানি রেলিগেট করার চেষ্টা করি। সেখানে ন্যাশনাল কনসিয়াসনেস কি করে ফরমেশন হচ্ছে, একটা বড় বিষয় নিশ্চয়ই আসবে যখন আমরা অনেক সময় বাঙালি বোধ বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বা যারা রেনেসা পিরিয়ডের যারা কবি সাহিত্যিক তাদের কথা বলে থাকি, এবং তার একটা ক্রিটিসিজমও বারবার উঠে আসে, যেটা হচ্ছে তারা অনেকটাই আবদ্ধ থাকেন এলিট কালচার, যেটাকে আমরা বা ভদ্রলোক যে কনসেপ্টটা আজকে উঠে এসছে ডিসকাশনে, সেই কালচারে। সেখানে ফোক পারফরমেন্সের জায়গা কোথায়, এত ট্রাইবাল আর্ট আছে, ট্রাইবাল কালচার আছে, সেগুলোর কোথায় জায়গা? তো সেখানেও একটা কোথাও সনিক সিস্টেম, বিকজ তারা স্ক্রিপচারাল নয় এই পারফরমেন্স গুলো, তাদের সনিক সিস্টেমের উপরও কিন্তু আলোকপাত সবসময় ঠিকভাবে হয়তো হয়ে থাকে না। তো সেইটা নিয়েও একটা মানে ইন্টারভেনশন আছে ক্রিস্টোফার পিনির বা ক্রিস্টিন হ্যানসেনের, তারাও এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আনছেন যে যখন আমরা ফোক ট্রেডিশনস দেখছি, ওরাল ট্রেডিশনস দেখছি, সেখানে স্ক্রিপচারাল আমাদের আউটপুট সেরকম নেই, তাহলে আমরা কি করে এক্সপিরিয়েন্স করব, নট জাস্ট অ্যানালাইজ বাট এক্সপিরিয়েন্স কি করে করব সেই রিদমিসিটি, সেই টোনালিটি, সেই মিউজিক্যাল পারফরমেন্স গুলোকে। তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো প্রথমে আসবেই, এবং উনি এফেক্টিভ গ্রামার বাঙালিয়ানার অনেকটাই তৈরি করেছেন। সেখানে মানে উনার, যদিও আমরা বলে থাকি যে এলিট সার্কেলে অনেকটা উনার ডমিনেন্স বেশি ছিল কালচারালি, কিন্তু এটাও ঠিক যে অনেক স্কুলে, কলেজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিষ্ঠানেও বিভিন্ন পারফরমেন্স যেগুলো হয়ে থাকে, প্রেয়ার মিটিং আজও হয়ে থাকে, গ্রামাফোন রেকর্ডিংস, একদম নতুন টেকনোলজি এসেছিল তখন আর্লি 20th সেঞ্চুরি ওই টাইমটাতে। সেখানে আমরা দেখি যে একটা ইমোশনাল অ্যাটিউনমেন্ট হচ্ছে, সেটা বারবার রেপিটিশন হচ্ছে, সেই রিদমিক রেপিটিশন হচ্ছে, কোথাও না কোথাও বাঙালি আবেগকে, বাঙালি সত্তাকে তুলে ধরার জন্য, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যা মানে বলা তো মানে
বলাই বাহুল্য ইনাবে, কারণ উনি তো সব রকমেরই পোয়েট্রি, সব রকমেরই গান, কোথাও না কোথাও আমাদের সেন্টিমেন্টকে, কালচারাল সেন্টিমেন্টকে ক্যাপচার করেছেন। সেখানে উনার যে অবদান আছে সেটা শুধু আইডিওলজিক্যাল কনস্ট্রাকশন বাঙালিয়ানার শুধু তাই নয়, বাট একটা ইমোটিভ এলিমেন্ট এসে দিয়েছে। আর যখন আমরা মানে রবীন্দ্রসঙ্গীত শুনি, তখন একটা ইমোটিভ কোশ্চেনটা কোথাও না কোথাও একটা বাঙালি আইডেন্টিটিকে আমরা ডিসকভার করার চেষ্টা করি। তো সেই রিদমিসিটি, সেই ইন্টোনেশন উইথ রিলেশন টু তখনকার টেকনোলজি, যে গ্রামোফোন রেকর্ডিংস হচ্ছে, সেটা বাজারে মার্কেটে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে বাঙালি জাতিকে তার মূল্যবোধ বোঝাবার জন্য থ্রু রেপিটেশন, বারবার পারফরমেন্সকে যেটা আমরা রিপিট করছি। তারপর বন্দে মাতরম তো আছেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ আমরা সবাই জানি অলরেডি। কিন্তু কোথাও না কোথাও এগুলোকে, যেগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট পলিটিক্যাল ভিউজ হিসেবে দেখি, ভারত মাতার কনসেপ্টও, সেটা কোথাও না কোথাও সং এর মাধ্যমে, রেপিটেশনের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে একটা এমবডিড এক্সপিরিয়েন্সে, আমাদের সেন্সারি এক্সপিরিয়েন্সে পরিণত হয়। সেই অ্যাক্ট অফ কালেকটিভ সিঙ্গিং এগুলো সিনক্রোনাইজ করে আমাদের বডিকে, আমাদের ইমোশনকে, এবং কোথাও না কোথাও সলিডারিটিকে মাচ মোর একটা মানে ম্যাটেরিয়াল লেভেলে নিয়ে আসে। আইডিওলজিক্যাল লেভেলে যতটা ইম্পর্টেন্ট সোশ্যাল কোহেশন, সামাজিক একটা মূল্যবোধ আনা, সে অতটাই ইম্পর্টেন্ট একটা সেন্সারি ডাইমেনশনেও নিজেদেরকে সেলফ রিপ্রেজেন্ট করা। তো সেটারও একটা খুব বড় ভূমিকা থেকে যায় এখানে। এই নিয়ে অনেক থিওরিস্টরা কথাও বলেছে। একজন একজন সাহেব আছেন, তিনি অডিটরি রেজিম নিয়ে কথা বলেছেন, কি করে অডিটরি পারফরমেন্স খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে একটা জাতির ন্যাশনালিজম, দেশ বা কাস্ট, কালচার, সবকিছুর ক্ষেত্রে একটা মূল্যবোধ তৈরি করাতে। এবং এইটাতে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভেনশন করেছেন দিবেশ চক্রবর্তী। উনিও এই কথাটা বলেছেন যে আমরা যখন মিউজিক শুনি বা কালচারালি আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করি থ্রু মিউজিক একটা জাতি, তখন কিন্তু ক্রোনোলজিক্যাল ডেফিনিশন আসে না। আমরা কিন্তু একটা লিনিয়ার, একদম ল্যাটারাল ডেফিনিশন আমরা যাই না, আমরা হেট্রোজিনিয়াস ভাবে একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা সেই আইডেন্টিটিটাকে বোঝার চেষ্টা করি। তো সেখানে ক্রোনোলজিক্যাল বা লিনিয়ার যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেটা কোথাও না কোথাও একটু একটা অল্টারনেটিভ আমাদের কাছে একটা আইডিয়া চলে আসে অফ আন্ডারস্ট্যান্ডিং থ্রু মোর এসেনশিয়াল হেট্রোজিনিয়াস কনসেপ্ট, যেটা আমাদের জেনারেল ক্রোনোলজিক্যাল হিস্টোরিক্যাল কনসিয়াসনেসের সাথে কোএক্সিস্ট করে। সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আজকের দিনে বাঙালি সত্তাকে কোথাও না কোথাও আবার রিভাইটালাইজ করার জন্য। আর তৃতীয় আরেকটা সেকশন ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছিল, সেটা হচ্ছে লিসনিং। এটা মানে আমরা যখন পড়ি রবীন্দ্রনাথ সম্পর্কে বা যে কোনো অথর সম্পর্কে বাঙালি, আমরা বারবার দেখি যে কোথাও না কোথাও পাবলিক রিসাইটেশনের সাথে বা চান্টিং এর সাথে একটা এথিক্স অফ অ্যাটেনশনও আছে। আমরা কোন বিষয়গুলোকে মূল্যবোধ, মানে কোন বিষয়গুলোকে আমরা মূল্য দেব আর কোনগুলোকে আমরা একটু গ্লস ওভার করে যাব, সেই ইস্যুটাও কিন্তু কোথাও না কোথাও একটা ডিসিপ্লিনড আর্ট অফ লিসনিং থেকে আসে, যেখানে একটা হিস্টোরিক্যাল ইমাজিনেশন অন আ কোলাবোরেটিভ প্লেন তৈরি হয়ে থাকে আমাদের। এই মূল্যবোধ দিয়ে কিন্তু আমাদের বোধহয় একটা সনিক মেমোরি তৈরি হয়, যেটা আমি অলরেডি বললাম ম্যাটেরিয়াল ডাইমেনশনে, which goes on to inform আমাদের হিস্টোরিক্যাল আইডিয়া অফ হু উই আর অ্যাজ বেঙ্গলিজ। আর এই কনসিয়াসনেসটাই কোথাও না কোথাও কিন্তু বাঙালি বোধকে পেরেনিয়ালি, বাঙালি সত্তাকে পারপিচুয়ালি আমরা রিডিসকভার করতে। অয়ন চক্রবর্তী, আপনার কি লাইন কেটে গেছে? কেটে গেছে। আপনি রিজয়েন করুন। আপনি যদি আমার কথা শুনতে পান, আপনাকে রিকোয়েস্ট করছি আপনি বেরিয়ে যান, আবার রিজয়েন করুন। অয়ন চক্রবর্তী, আপনি কি বলতে পারছেন? কন্টিনিউ করুন।
আচ্ছা, কত আমি ঠিক জানি না কত অব্দি আপনারা শুনতে পেয়েছিলেন। না একটু ঠিক আছে, বলে আপনি দেন। বলুন, আপনি লাস্ট পর্যন্ত শুনতে পেয়েছিলাম। আচ্ছা, বেসিক্যালি আমি লাস্টে এই কনসেপ্টটাই তুলে ধরার চেষ্টা করছিলাম যে লিসেনিং ও মানে দ্য আর্ট অফ লিসনিং বা ডিসিপ্লিন লিসনিং যেটাকে আমরা বলি, সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা বাঙালি সত্তা ধরে রাখার জন্য। কারণ আহ, আহ, কোন আমাদের চারপাশের যে বিভিন্ন ভ্যালু সিস্টেমস গুলো আছে, সেগুলোতে কোনগুলোকে আমরা রেলেভেন্ট ভাবে বিচার করব, আর কোনগুলোকে আমরা একটু গ্লস ওভার করতে পারি, সেটাও কিন্তু একটা এথিক্যাল প্র্যাকটিস। এবং আমরা জানি এথিক্স আর কালচারের রিলেশনশিপ প্রচন্ডই মানে ইনএক্সরেবল, মানে আমরা ওটা ছাড়া তো হয়ই না। এথিক্স কমপ্লিটলি ইনফর্ম করে আমাদের কালচারাল ডাইনামিক্সকে। তো সেখানে আমরা যখন অডিটরি রিজাইমে যাব বা আমরা শোনার একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচের দিকে এগোবো, সেখানে কিন্তু একটা মেমরি তৈরি হবে, যেটাকে আমরা সনিক মেমরি বলি সাউন্ড স্টাডিজে। এই সনিক মেমরি কিন্তু কমপ্লিটলি ইন আ ডায়ালগ উইথ দ্য আইডিয়া অফ হিস্ট্রি অর দ্য এক্সপিরিয়েন্স অফ হিস্ট্রি, যেটাকে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা বলে ভাবতে পারি। আমরা বাঙালি হিসেবে কারা, সেটা শুধু আইডিওলজিক্যাল বা প্লেনেই নয়, বাট অলসো ইন দ্য ম্যাটেরিয়াল প্লেন। যে আমরা যদি আজ নিজেদেরকে বাঙালি বলি, আমাদের কোন কোন কালচারাল সিস্টেম ম্যাটেরিয়ালি আমরা এক্সপ্রেস করতে পারি নিজেকে। সেখানে অ্যাফেক্ট থিওরি যেগুলো আছে, তার সাথে রিলেশনশিপ আছে হিস্টোরিক্যাল কনসিয়াসনেসের। এবং আমার মূল বক্তব্য এটাই ছিল যে এখানে একটা টেকনোলজি তৈরি হচ্ছে, যেখানে কোথাও না কোথাও বাঙালিরা নিজেদের সত্তাকে পেরেনিয়ালি রিডিসকভার করার জন্য অথবা নতুন ভাবে ভাবার জন্য, অ্যাফর্ম করার জন্য আমাদেরকে বিভিন্ন যে আমাদের সনিক প্র্যাকটিসেস আছে, সেখানেও কিন্তু যথেষ্ট আমাদের সচেতন হতে হবে, যাতে আমরা শুধু ঐতিহাসিক মূল্যবোধের দিকেই মানে বারবার দৃষ্টিপাত না করি, বাট এখনকার কন্টেম্পোরারি টাইমে যেখানে বাঙালি সত্তা নিয়ে এত, যার জন্য এই সেশনটা মানে সেমিনারটা খুব রেলেভেন্ট, যে কিভাবে বাঙালি সত্তাকে আমরা অ্যাফার্ম করতে পারি আজকের জগতে। সেখানে ম্যাটেরিয়াল কালচার, সনিক কালচার, সাউন্ড কালচার, যেটা আমাদের কালচারকে মানে গোটা কালচারাল সিস্টেমকে কিভাবে ইনফর্ম করছে, সেটাও আমরা তার দিকে একটা স্টেপ আমাদের নেওয়া উচিত। এটাই আমার মেইন আর্গুমেন্ট ছিল। নমস্কার। না, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, ধন্যবাদ। নয়ন চক্রবর্তী, আমাদের এই সেশনে আমি আরেকবার, হ্যাঁ, তো আমি এবার দেখে নিচ্ছি, আমাদের একজনকে দেখছি নাম আছে এখানে, অনিরুদ্ধ আলী আক্তার। আপনার বক্তব্য কি আপনি বলতে পারবেন এখন? হ্যাঁ, আসলে আমি আছি এমন একটা পরিস্থিতিতে, প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমার যন্ত্রের একটু সমস্যা চলছে, তবুও আমি চেষ্টা করছি যতটুকু ঠিক বলা আছে, যায় ঠিক আর কি। আছে, আপনি বলুন, আপনি বলুন। তো বিষয় আমার ছিল দোভাষী পুঁথির উপরে গরিবুল্লাহ থেকে পরবর্তী কিছু নির্বাচিত কবি সম্পর্কে বলবার। প্রসঙ্গত বলা শুরুতেই আমি সকলকে যথাস্থানে শ্রদ্ধা সম্মাননা জানাই। বিষয় যেখান থেকে বলবার কথা ঠিক সেখান থেকে না বলে একটু আগে থেকে বলাটাই ভালো। আপনারা জানেন বাংলা সাহিত্যের যে আশবুননটা রয়েছে সাহিত্যের ইতিহাসে, সেখানে তুর্কি আক্রমণের পরে একটা গ্যাপ, মানে অন্ধকার যুগ বলে আমরা যাকে দেখে দিচ্ছি, ঠিক সেই রকম ভাবে অষ্টাদশ ঊনবিংশ শতকের একটা নবজাগরণের পর্ব বলে আমরা বেশ উল্লসিত যেমন হচ্ছি, ঠিক সে সময় আর একটা ধারার সাহিত্য, যেটাকে তথাকথিত দোভাষী মুসলিম ইসলাম পুঁথি সাহিত্য হিসাবে আমরা বলি, এই বিষয়টা ঠিক একই রকম ভাবে কোনো এক কারণে প্রথিতযশা সম্মানীয় সাহিত্যের ইতিহাসকারদের কারো কারো দৃষ্টি এড়িয়ে যাচ্ছেন বা দৃষ্টি এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কথা বলবার ব্যাপার ছিল। বিষয়ত গবেষণায় দেখা গেছে বাংলা সাহিত্যের প্রায় 200 বছর, ঊনবিংশ বিংশ শতকের এই পর্বে দোভাষী পুঁথি সাহিত্য একটা বিরাট অঞ্চল জুড়ে বিরাট মানুষের তার সাংস্কৃতিক প্রবণতাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। অথচ আমরা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, শিকড়, এইসব বিষয়গুলো যেভাবে দেখি, দেখার চেষ্টা করি, ঠিক সেখানে দাঁড়িয়ে আমরা এই জায়গাটাকে কোথাও যেন একটা জায়গায় অচ্যুত,
এই হিসাবে দেখবার হয়তো বা চশমা পড়েছি। প্রশ্নটা এখানে দীনেশচন্দ্র সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এইরকম বিশিষ্ট গুণীজন তার আলোকপাত করেছেন, কিন্তু তৎপরবর্তী যারা সাহিত্যের ইতিহাস বা সময়ের যারা কেউ কেউ ব্যাপারটাকে কোথাও যেন একটা জায়গায় ধামাচাপা দেওয়ার মতো ব্যাপার হিসাবেই দেখছেন। আমার বিষয় বলবার ছিল গরিবুল্লাহ থেকে পরবর্তী, কিন্তু বিষয় বলার সময় পরিসর এই মুহূর্তে নেই। তো আমি এই প্রশ্নটুকুই সবাইকে রেখে যাব, সবাইকে একটু ভাবতে বলবো, সুধীজনকে একটু বিবেচনায় রাখতে বলবো। স্বয়ং রবীন্দ্রনাথ এই বিষয়টা বিশ্বভারতীতে একটা বিশেষ ব্যাপার হিসেবে ভেবেছিলেন। অবনীন্দ্রনাথ এই বিষয়টাকে সংগ্রহশালায় সম্মানিত দৃষ্টিভঙ্গিতে সংকলন করবার চেষ্টা করেছিলেন। কবি জসিমউদ্দিন এই বিষয়টাকে সামনে আনার পর একটা বিশেষ আলোড়ন তৈরি হয় ঠিক ঊনবিংশ শতকের এই পর্বে। আজকে বিশ্বভারতীর সংগ্রহশালা, সেখানে গেলেও কোথাও যেন একটা জায়গায় খুঁজে বেড়াতে হয়, কোথায় কোথায় পুঁথি সাহিত্য কোথায়, তার একটা সালতামামি, তার একটা হিসেব নিকেশ, তার একটা খাতাপত্র, তার একটা সংরক্ষণ কোথায়। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের আনুকূল্যে হয়তো বা আছে, এবং কিছু কিছু গুণীজন শ্রদ্ধেয় মানুষ তারা সংগ্রহ আলোপ আলোচনার মধ্যে দিয়ে হয়তো বা কখনো কখনো আনছেন। কিন্তু সুধীজন, আমার বক্তব্যের বিষয়, আমরা সার্বিকভাবে আসুন না বাঙালি হয়ে উঠি, বাঙালিকে সার্বিকভাবে শেকড়ের সন্ধানে আমরা একবার দেখতে শিখি। সেখানে বাদ নয়, সম্মিলিত বাঙালি। যেমন মঙ্গল কাব্য, যেমন অনুবাদ সাহিত্য, ঠিক তেমনি ভাবে আসুন না আমরা পুঁথি সাহিত্যটাকেও, সেই বিরাট 200 বছরের বিশেষ ভান্ডারটাকেও একবার ওলট পালট করে দেখি, দেখি না তাতে কিছু পাওয়া যায় কিনা। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমরা একটু অপেক্ষা করি, ওনার লিঙ্ক হয়তো কেটে গেছে, আবার উনি আসবেন, একটু অপেক্ষা করি, আমাদের সময় আছে আমাদের কাছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ইয়াসুদ্দিন বলছি। তখন এখন নামটা বললেন, হ্যাঁ শুনতে পাচ্ছি না, আপনার লাইন ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার বিষয় এখন বলবো আমি নাকি আপনার নাম তো এখানে দেখছি না, আপনি? মোহাম্মদ গিয়াসউদ্দিন, একবার নামটা বলেছিলেন। না বলেছিলাম, কিন্তু আপনার এখানে কি প্রেজেন্টেশন আছে? হ্যাঁ, আমাকে তো নাকিদা বলেছিল। লিস্টে কোন দেখেছিলাম। জায়গা দিতে বলেছেন? এটা কি 2 নম্বর বোধ হয়? হ্যাঁ এটা 1 নম্বর। এটা 1 নম্বর। ও 2 নম্বরে দেখছি না। আচ্ছা ঠিক আছে, যাই। দিতে পারেন আপনি, অসুবিধা কিছু নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে, কারণ হ্যাঁ, ওইটা দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিন। আমার বিষয়টা ছিল যে শিরোনাম ছিল আনসার উদ্দিনের গো রাখালের কত কথা বাঙালি সত্তার অনুসন্ধানে। তো বাঙালি এই যে সত্তা, এই সত্তাটা মূলত অর্থনৈতিকভাবে যদি আমরা দেখি তো 3টে ভাগে ভাগ করতে পারি: উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এবং ধর্মীয়ভাবে বিভাজিত করলে বাঙালির মধ্যে এই ধর্মীয় সংস্কৃতির দিকে যদি আমি বিভাজন করি তো বিভিন্ন প্রকার আছে।
কিন্তু সমস্ত বিভাজন রেখে এক কথায় ভাষাগতভাবে, ভৌগোলিকভাবে যারা বাংলায় আছে বাঙালি, মানে সহজ সরল ভাবে যদি আমরা এটাকে বলি, এই বাঙালি সত্তা, এই যে বৃহৎ বাঙালি, এই বাঙালি সত্তার একটা বৃহৎ অংশ যেটা থাকে তারা হলো গ্রামের মানুষ, দরিদ্র মানুষ। এই দরিদ্র মানুষদের নিয়েই, এবং ধর্মে যারা মুসলমান, এই মুসলমান দরিদ্র মানুষদের বা মধ্যবিত্ত মানুষদের জীবন জীবিকা, তাদের সংস্কৃতি, আচার আচরণ, খাওয়া দাওয়া, পোশাক, এগুলো নিয়েই আনসারউদ্দিন লেখালেখি করছেন, একটা বাঙালি সত্তাকে ধরার চেষ্টা করছেন তার লেখনীর মধ্যে দিয়ে। তো গোরাখালের কথা এটাতে বোঝা যাচ্ছে যে রাখাল যে বৃত্তি, এই বৃত্তিকে কেন্দ্র করে এই উপন্যাসের মূল কথা, এবং সেই চাষবাসকে কেন্দ্র করে গরুর প্রয়োজন, এবং সেখানে ট্রাক্টর এসে এই যে একটা সংস্কৃতি ছিল কৃষির ক্ষেত্রে, সেটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, এরই একটা গল্প আমরা গোরাখালে কথায় দেখতে পাচ্ছি। সেই সঙ্গে দেখছি যে চরিত্রগুলো আসছে সেগুলো হচ্ছে ধর্মীয়ভাবে বাঙালি মুসলমান, এবং তাদের ইসলাম ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলো উঠে আসছে, সঙ্গে বাঙালির যে হালখাতা সেই প্রসঙ্গ উঠে আসছে, এবং এই হালখাতা বা নববর্ষ, এই বিষয়গুলোর সঙ্গে যখন ধর্মের একটা সংঘাত দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এই মুসলমানদের মধ্যে, এই মানুষদের মধ্যে কেউ তার আবার প্রতিবাদও করছে, যেখানে ধর্ম পালন করছে না সেখানে দেখা যাচ্ছে যে ওই প্যাকেটের মধ্যে গণেশের ঠাকুর বা কালী ঠাকুরের ছবি দেখে বলছে যে এই মিষ্টি কি খাওয়া যাবে। এইরকম কথা যখন আফজেল বলে, তখন তার পিতা বলে যে তুমি কি নামাজ পড়ো, তুমি কি প্রস্রাব করে জল নাও, তখন তো দেখে যে না, এই যে একটা ধর্ম পালন করতে গিয়ে তার কিছু অংশ মানা, এবং হিন্দু ধর্মের কোন একটা বিষয় যখন চলে আসে তখন সেটাকে মানবো না, এবং সেখানে তার প্রতিবাদ, এই প্রতিবাদের করতে গিয়ে সে কিন্তু এক সময় তার পিতার কথাটা মেনে নেয় এবং সেই খাবারটুকু কিন্তু খেয়ে ফেলে। অন্যভাবে দেখি যে হিন্দু মুসলিম, বিশেষ করে এখানে মুসলমানের কথাই আছে, পীর ফকির এই প্রসঙ্গগুলো আছে, আছে যে দরবেশ এখানে আছে, দরবেশের হঠাৎ একটা অলৌকিকতা আছে এখানে। সংক্রান্তিতে, ভাদ্র সংক্রান্তিতে আপনার সেখানে দেখতে পাই যে রাত্রে আজান হয়, নদীর জলঙ্গি নদীর এক পারে রাত্রে আজান হচ্ছে, আর অন্য পারে ঠিক একই সময়ে হচ্ছে যে শঙ্খধ্বনি বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসে দেখা যায় যে হঠাৎ রাত্রে এই উলুধ্বনি এবং আজান এই দুটো দিয়ে একটা সুমধুর সুর যখন বেজে যায়, তখন এই যে বাঙালির যে এক, বাঙালির যে ঐক্য, মানে চেতনার যে ঐক্য, এই ঐক্যটা কিন্তু এই 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 দুই ধর্মের উপরে উঠে গিয়ে বাঙালির সত্তাকে জাগিয়ে আছে। এবং উপন্যাসের শেষেও আমরা দেখবো এই এই বিষয়টা উঠে আসছে। আর নানাভাবে এই বাঙালি সংস্কৃতির সঙ্গে কিছু ধর্মীয় কালচার, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় কালচার যেটা রয়েছে তার সঙ্গে যে খাওয়া দাওয়ার বিষয়গুলো আসছে, সেই বিষয়গুলো কিন্তু বাংলার জল হাওয়া পুষ্ট। তো এইভাবে আনসারউদ্দিনের গল্পে আমরা দেখতে পাচ্ছি, মানে উপন্যাসে বা গল্পগুলোতেও আমরা দেখতে পাই যে ধর্মের থেকে বড় হয়ে উঠছে বাঙালি সত্তা। ধর্মের নানা রকম প্রশ্ন উঠে আসছে, সেখানে জয় করছে কিন্তু বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে বৈশিষ্ট্য। কারণ বাঙালি একসঙ্গে বাস করলেই, ভাষাটা তো বাংলা, একসঙ্গে বাস করলেও বাঙালি হয় না। বাঙালির ঐক্য, বাঙালির সত্তা জেগে উঠবে একমাত্র হচ্ছে তার চেতনার দ্বারা। এখানে সে ধর্মীয়ভাবে সে নামাজ পড়ছে, ধর্মীয়ভাবে সে দরবেশে যাচ্ছে, সব করছে, কিন্তু চেতনাটা রয়েছে কিন্তু বাংলা। এইভাবেই আনসারউদ্দিন এই উপন্যাসে বা তার লেখনী দিয়ে এই দরিদ্র বাঙালি মুসলমানদের
যে বাঙালি সত্তাটা কেমন ভাবে জেগে রয়েছে, তার চেতনার মধ্যে রয়েছে, তার ঐক্যের সেই চেতনার মধ্যে যে ঐক্য রয়েছে এটাকেই তিনি কিন্তু দেখাচ্ছেন। এটুকুই একটা বিষয়। ধন্যবাদ। না, ধন্যবাদ মোহাম্মদ গিয়াসউদ্দিনকে এবং সবাইকে যারা এই যে প্যানেল সেশন চলছিল সেইখানে যারা বক্তব্য রাখলেন। যদিও বা টেকনিক্যাল অসুবিধার জন্য অনেক সমস্যা হয়েছে, এটা হয় সাধারণত যে একই ফ্রিকোয়েন্সিতে না ম্যাচ করলে সমস্যা হয়। তো সবাইকে আমাদের চেয়ারপারসনদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বলেছে সাহিত্যের ওপরে বেসিক্যালি এটা আলোচনা হয়েছে, যেহেতু বাংলা এবং ইংলিশ ডিপার্টমেন্ট এটাকে অর্গানাইজ করেছে। ভবিষ্যতে আরো আমরা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করব। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকের, আপনি কাইন্ডলি বন্ধ করে দিন মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনার মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ, তো যে বিষয়টা নিয়ে আমরা আজকের যে সেমিনার, সেই বিষয়টা সবাই আপনারা জানেন যে বঙ্গ বাঙালি এবং বাঙালিত্ব, তার সত্তা, তার সংস্কৃতি, তার ঐতিহ্যের সন্ধানে। তো একটা খুব বড় জিনিস যে এটা একটা এমন একটা টপিক যে টপিকের মধ্যে শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয় যুক্ত না, যদিও বা আমি বিশেষ করে নৃতাত্ত্ব বিভাগের অধ্যাপক এবং আমরা নৃতাত্ত্বিক দিক থেকে বাঙালিকে বিভিন্নভাবে পর্যালোচনা করি। তো এই যে বিষয়টা নিয়ে আমরা আজকে জাতীয় স্তরে আলোচনা করলাম বা এখানে যে কিছু আলোচনা আমাদের হলো, তো আমার বেসিক্যালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে বঙ্গ একটা ভৌগোলিক জায়গা। বঙ্গ বলতে আমরা এটা বুঝছি, বাঙালি বলতে আমরা বুঝি যে সেই ভৌগোলিক জায়গায় জাতির অবস্থান। আর বাঙালিত্ব বেসিক্যালি আমার যেটা মনে হয় যে তার সত্তা, এটা বিভিন্ন কবি সাহিত্যিক তার লেখার মাধ্যমে প্রকাশ করেছেন বাঙালিত্ব। তো তার সত্তা, সেজন্যই সত্তা এবং সংস্কৃতির দিক থেকে আমরা কি মনে করি যে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে সংস্কৃতি অনেক বড় জিনিস। আসলে সমাজ এবং সংস্কৃতি একটা কয়েনের দুটো পিঠ, এদিক ওদিক। তো সংস্কৃতির ক্ষেত্রে আমরা যদি খুব ভালো করে দেখি, ইবি টাইলার 1871-এ বলেছিল যে সংস্কৃতিতে হচ্ছে এমন একটা জিনিস, সেটা অনেক বড় ডেফিনেশন, সেই ডেফিনেশনের জায়গায় যাচ্ছি না, কিন্তু একটা জায়গায় বলা হয়েছিল যে হ্যাবিটস এন্ড ক্যাপাবিলিটিস অ্যাকোয়ার্ড বাই ম্যান অ্যাজ এ মেম্বার অফ এ সোসাইটি। সমাজে একটা মানুষ যে আছে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে সত্তা, যেটা এখানে বারবার আলোচনা হচ্ছে, হ্যাবিটস অ্যান্ড ক্যাপাবিলিটিস, সে যেটা করছে এবং সে যেটা করতে পারে। হ্যাঁ, পরবর্তীকালে অনেক বৈজ্ঞানিক বিভিন্নভাবে সংস্কৃতির সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে একটা সংজ্ঞা আমার খুব ভালো লাগে, সেটাকে আমরা কগনিটিভ অ্যানথ্রোপোলজির মধ্যে পড়াশোনা করি। সেখানে বলা হচ্ছে যে সংস্কৃতি হচ্ছে ব্লুপ্রিন্ট ফর অ্যাকশন, নট অ্যাকশন ইটসেলফ। যে ব্লুপ্রিন্টটা কোথায়? ব্লুপ্রিন্ট আপনারা সবাই জানেন, বাড়ি তৈরি করতে গেলে একটা ব্লুপ্রিন্ট লাগে। তো ব্লুপ্রিন্টটা কোথায়? ব্লুপ্রিন্টটা হচ্ছে মেন্টাল কনস্ট্রাক্ট। আপনাদের এখানে ধর্মীয় ভাগ যেটা আছে, ধর্মীয় যে বিভিন্ন ধর্ম সমন্বয়ে আমরা এই বঙ্গদেশে সবাই একসঙ্গে আছি। তো আমি যদি খুব সাধারণভাবে বলি যে ধরুন বাঙালিদের ক্ষেত্রে যখন দুর্গাপুজোর পরে যে বিজয়া হয়, তো সেই বিজয়াতে কি হয় না, বড়রা ছোটরা বড়দের প্রণাম করে। তো এটা বলা হচ্ছে যে এই প্রণামটা, এটা হচ্ছে মেন্টালি কনস্ট্রাক্ট। দিস ইজ ব্লুপ্রিন্ট ফর অ্যাকশন, নট অ্যাকশন ইটসেলফ। অর্থাৎ এই প্রণামটাকেও আমরা কালচার বলছি না, কিন্তু কালচার কাকে বলছি আমরা? সংস্কৃতি কাকে বলছি? আমরা বলছি যে কেন সেই এই প্রণামটা করলো। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পারি
যে সেখানে মুসলিম, জৈন, বুদ্ধিস্ট প্রত্যেকের নিজস্ব তার নিজস্বতা আছে সেকে গ্রিটিংস দেওয়ার জন্য, তাই তো? হয়তো সে প্রণাম সেই আকারে না, অন্য আকারে। আপনারা কেউ যদি থাইল্যান্ড গিয়ে থাকেন সেখানে দেখবেন থাইল্যান্ডেও কিন্তু প্রণাম ব্যাপারটা আছে, হ্যাঁ, দুটো হাত জোর করে প্রণাম আমরা করি। কিন্তু প্রণামটাও বিভিন্ন জায়গায়, বুকের কাছে প্রণাম এক ধরনের গ্রিটিংস দেওয়া, কণ্ঠের কাছে প্রণাম এক ধরনের গ্রিটিংস, এবং নাকের কাছে প্রণাম এক ধরনের গ্রিটিংস। অর্থাৎ যত উচ্চ জায়গায় সে আস্তে আস্তে উঠছে, তার সেই যে যাকে সে প্রণাম জানাচ্ছে তারও সমাজে তার যে পজিশন, সেই পজিশনও কিন্তু উচ্চ হচ্ছে। কোন লামাকে যদি সে প্রণাম জানায়, সে কিন্তু তার নাকের কাছে গিয়ে সে প্রণামটা জানাচ্ছে। তো এটা গেল একটা দিক। সাহিত্য মাধ্যম দিয়ে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। এখন একটা খুব পার্টিনেন্ট কোশ্চেন আমাদের ইনঅগ্রাল সেশনে আলোচনা হচ্ছিল যে বাঙালি কারা? বঙ্গদেশে যারা বসবাস করে তারা সবাই বাঙালি? তো না, বাঙালির ক্ষেত্রে এখানে তিনটে জায়গায় আমরা যদি ভাঙি, তাহলে একটা হচ্ছে যে বাঙালিকে তার ভাষাতাত্ত্বিক তার ডিভিশন আছে, বেঙ্গলি, BENGALI। তার একটা বায়োলজিক্যাল একটা সত্তা আছে, BENGALEE। এবং এই বায়োলজিক্যাল সত্তাকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন আমাদের অনেক কিছু জিনিস আমাদের মাথায় আসে, এবং এই নিয়ে বহুল বিজ্ঞানসম্মত ভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে যে বাঙালি কারা। এবং তৃতীয়ত, আমরা যদি কালচারালি দেখি, অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে বাঙালিকে দেখি, তাহলে সেটাও সত্তা কিন্তু আস্তে আস্তে আমাদের পর্যালোচনা করতে হবে। যেহেতু নিতাত্তর ছাত্র হিসাবে আমি এখানে বলছি কথাটা, সেজন্য আমরা সবসময় একটা মানুষকে তার সার্বিক রূপ দিয়ে দেখি। সেই সার্বিক রূপ দিয়ে যখন আমরা দেখি, তখন তার জৈবিক সত্তা, তার সাংস্কৃতিক সত্তা এবং তার সামাজিক সত্তাকেও আমরা একই জায়গায় প্রকাশ করতে পারি। লাস্ট আমি এটা বলে শেষ করব, যেহেতু আমি জৈবিক বিজ্ঞানের ছাত্র, সেখানে আমি যতখানি পড়াশোনা করেছি, যে বাঙালি জাতি যেটা আমরা বলি যে বাঙালি কারা বাঙালি, এই বাঙালিরা হচ্ছে, এদের মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যাডমিক্সচার আছে, হিউজ পরিমাণে অ্যাডমিক্সচার আছে। আমরা কখনই বলতে পারবো না যেরকম আমরা অন্যান্য আদিবাসী গোষ্ঠীকে আমরা বলি যে এরা সাঁওতাল, এরা মুন্ডা, এরা হো, এরা ভিল, এরা অন্য হয়তো নিকোবরিস, সেন্টেনালিস, কিন্তু বাঙালি সেরকম ভাবে আসবে না। কারণ এই বঙ্গদেশে প্রচুর অ্যাডমিক্সচার হয়েছে, প্রচুর ভাবে এখানে এসছে। এখানে ইরানিয়ান যেরকম ইনফ্লুয়েন্স আছে, সেখানে পার্সিয়ান ইনফ্লুয়েন্স আছে, সেখানে সাউথ এশিয়ান ইনফ্লুয়েন্স আছে। সাউথ এশিয়ান ইনফ্লুয়েন্সের মধ্যে সব থেকে বড় ইনফ্লুয়েন্স হচ্ছে ভেদ্দা বলে একটা জাতি, যে জাতি একমাত্র জাতি শ্রীলঙ্কার, যাকে শ্রীলঙ্কার মানুষ আদিবাসী গোষ্ঠী হিসেবে ধরেছে। তো তাহলে মূল জিনিসটা কি হলো? মূল তিনটে জিনিস হলো। একটা হচ্ছে যে বঙ্গ, বাঙালি এবং বাঙালিত্ব, তিনটে যে শব্দ, এই তিনটে শব্দ কি আলাদা আলাদা শব্দ হলেও তার বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশকে একটা সূত্রে আমরা যদি বাঁধতে পারি, তাহলে আমাদের সেখানে বাঙালির জয়, সেখানে বাঙালিত্বর জয়। তো এটুকু আমার তরফ থেকে বলবো। এবং আপনাদের যারা এখানে প্রেজেন্টেশন দিয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যেই সাহিত্যের মাধ্যম দিয়ে বাংলা এবং বাঙালি এবং বাঙালিত্ব এই জিনিসটা প্রকাশ পেয়েছে। এবং ভবিষ্যতে আশা করি আমরা আরো এই ধরনের আলোচনা চক্রের আয়োজন করব। তো আমরা এখানেই তাহলে শেষ করছি আজকে। তুমি কিছু বলবে? এখন প্রায় তো শেষের দিকে। বিশ্বজিৎ দেবনাথ, হ্যাঁ, একজন আসছেন, বিশ্বজিৎ দেবনাথ, উনি বলুন, তারপরে আমরা শেষ করব। শেষ হয়ে গেছে, আমাদের সময় আছে,
ঠিক আর আছে, আপনি জয়েন করুন, আমরা হ্যাঁ করে দিচ্ছি। 18 এখানে 24 হচ্ছে, ধরুন ওখানে 5 মিনিট, 5 আর 3 মিনিট মতন, 7 মিনিট, 5 সাথে 12 মিনিট মতন আমাদের আর সময় আছে। Conference room এর এটা এটাই তো সেকেন্ড, হ্যাঁ তুমি যেটা এটা- পাঠিয়েছো। না না ওটা না, আরেকটা সেকেন্ড কনফারেন্স, ফার্স্ট কনফারেন্স রুমে আরেকটা, সেকেন্ডটা। পেয়েছো? না, আমি পাঠাচ্ছি, এই যে তোমাকে পাঠিয়ে দিলাম। ওই গ্রুপেই পাঠিয়ে দাও না। না গ্রুপে পাঠাতে হবে না, তোমাকে পাঠিয়ে দিলাম। না, উনি বিষয়ে দেবনাথ জয়েন করবে। অর্পিতা, তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি ওটা ওখানে পাঠিয়ে দাও। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে, তো কোনো জিনিসই আইসোলেটেড না, কোনো জিনিসই আমরা যখন আলোচনার মাধ্যম দিয়ে আসি, কোনো জিনিসই আইসোলেটেড না, প্রত্যেকের মধ্যেই একে অপরের সঙ্গে তার ইন্টারাকশন আছে, ইন্টার রিলেশন আছে, এবং এই ইন্টার রিলেশনের মাধ্যম দিয়ে বাংলা এবং বঙ্গ এবং বাঙালিত্বকে যদি আমরা যোগ করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের গবেষণা বলুন বা আমাদের যে সত্তা বলুন, সেই সত্তার জয়। তো আমরা অপেক্ষা করছি, আমাদের আরেকজন জয়েন করেছেন বিশ্বজিৎ দেবনাথ, তাকে আমরা লিঙ্ক পাঠিয়েছি, উনি যদি জয়েন করতে পারেন তাহলে বলবেন। ইন দ্য মিন হোয়াইল কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা করতে পারেন, তারা আমরা আলোচনার মাধ্যমে। আর এই বিশ্বজিৎ দেবনাথ জয়েন করছেন। বিশ্বজিৎ দেবনাথ, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? বিশ্বজিৎ দেবনাথ, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনি আনমিউট করুন। আপনি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করুন। আপনি জয়েন হয়েছেন কিন্তু আপনি হ্যাঁ, এবার আপনি শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ দেবনাথ, আনমিউট করেছেন আপনি? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? না, আমাদের এখান থেকে কোনো অসুবিধা নেই, আপনি জয়েন করেছেন, আপনার ডিভাইসে হয়তো কোনো অডিওর সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি ওটাকে ছেড়ে দিন, ওটাকে ছেড়ে দিন, ওটাকে ছেড়ে দিয়ে ডাইরেক্টলি কথা বলুন, কারণ ওটার সাথে কানেকশন হচ্ছে না। এবার মোবাইলটাকে কাছে নিয়ে আসুন। হ্যাঁ, এবার কথা বলার চেষ্টা করুন। হ্যাঁ, আনমিউট তো করেছে কিন্তু আপনার অডিও, আপনার স্পিকার হয়নি, আপনার স্পিকার লিংক হয়নি, আপনার ভিডিও লিংক হয়েছে, স্পিকার লিংক হয়নি। লিংক হয়নি, স্পিকার লিংক হয়নি। লিভ করে আবার জয়েন করতে হবে। আপনি একবার লিভ করে যান, লিভ করে আবার জয়েন করুন ওই ওডিওতে। আবার জয়েন করুন। আনমিউট করুন। না, আপনার আপনার অডিও ডিভাইস গন্ডগোল করছে, আপনার অডিও ডিভাইস গন্ডগোল করছে। এখানে আপনার অডিও, হ্যাঁ এবার আপনি কথা বলতে পারেন, কথা বলার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা।
আপনার ডিভাইস থেকে কথাটা আসছে না, আপনি চেষ্টা করুন। আমার মনে হচ্ছে আপনার ডিভাইসে গন্ডগোল কিছু হচ্ছে। তো ঠিক আছে, আমরা প্রায় শেষের মুখে এসেছি, হয়তো পরবর্তীকালে আবার কোনো সময় আপনার সঙ্গে আমরা শুনবো, আপনাকে আমরা জানবো এবং আপনার যে গবেষণা সেই সম্পর্কে আমরা শুনবো। আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমাদের সার্টিফিকেটটা আমরা ই সার্টিফিকেট হিসেবে আপনাদের পাঠিয়ে দেবো। ধন্যবাদ।